জবাবদিহি করতে হতো। একটা উন্মাদ ছেলেকে পাগলা গারদে না পাঠিয়ে বাড়িতে রেখেছি কেন? হরে কৃষ্ণ। কিন্তু কিন্তু বলবো না কি বলতো ম্যানেজার, পাগলা হলেও ও তো আমার একমাত্র সন্তান। ওকে কি আমি পাগলা গারদে পাঠাতে পারি? কিন্তু স্যার ওর ব্যবহারে তুমি যেন আমার দুঃখ পেও না ম্যানেজার। আসলে ও যখন একটু সুস্থ হয়ে উঠবে নিজেই তোমার কাছে ক্ষমা চেয়ে নেবে। তো সুস্থ কি আমায় হতে দেবে তোমরা? হরে কৃষ্ণ হরে হরে, রাখে হরি মারে কে। আরে তুমি সুস্থ না হলে আমার এত বড় বিষয় সম্পত্তি ভোগ করবে কে? তাছাড়া তাছাড়া ডাক্তার বলেছে আর কয়েক দিনের মধ্যেই তুই মানে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবি। আমি আমি তোর বিয়ে দেবো, তুই সংসারী হবি, আর সেই সংসারের মাঝে আমি হরে কৃষ্ণ বাবা কৃষ্ণ 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 হরে হরে। আয় আয় বাবা, আমার কাছে আয়, আমার কাছে আয়। এই নে, এটা ডাব খেয়ে নে, একেবারে কচি ডাব। সকাল বিকেল ডাব খেলে মাথা ঠান্ডা থাকে। নে নে বাবা, খেয়ে নে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। বাবা আমার মাথাটা বাবা অমৃত, একেবারে তরুণ অমৃত। যে অমৃত পান করবে স্বর্গ সুখ ভোগ করা যাইবে পাগলা। হরে কৃষ্ণ। আমি আমি দাঁড়াতে পারছি না কেন? আমার চোখ দুটো অন্ধকার হয়ে আসছে কেন বাবা? আমার সর্বাঙ্গ অবশ হয়ে আসছে কেন বাবা? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শুধু জ্ঞান নয়, শুধু জ্ঞান নয় ম্যানেজার, ও আবার ধীরে ধীরে ওর সম্পূর্ণ স্মৃতিশক্তিটাই হারিয়ে ফেলবে। হরে কৃষ্ণ। তাই বলে নিজের ছেলে যে আপনি? আরে থামো 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 ম্যানেজার থামো। আরে ওই ছেলে যখন আমার সমস্ত কুকীর্তির কথা জানতে পারবে তখন বাপ্পনে কি আমাকে বাঁচতে না ভেবেছ? ওকে ওকে আর ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। ওকে স্যার। ওকে ওর ঘরে পৌঁছে দে। ঠিক আছে বাবা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই বয়সে আমি কত ভীষণ, কত ভয়ঙ্কর, আমাকে ঠেকাই শব্দকার। নাম আমার প্রাণ কৃষ্ণ হালদার। আমি মুখে যা বলি কাজেও তাই করি। এই প্রলয় প্রলয় আমার একমাত্র সন্তান, আমার কুকর্মের একমাত্র সাক্ষী। তাই তো ওকে বাঁচিয়ে রাখতে আমার ভয় হয়, আমার মেরে ফেলতেও ভীষণ কষ্ট হয়। তাই আমি ঠিক করেছি আস্তে আস্তে ওর সম্পূর্ণ স্মৃতিশক্তিটাকে আমি একেবারে শেষ করে দেব। ওকে আমি অবিকল লাশে পরিণত করবো, লাশ, যাতে করে কোনোদিন আমার বিরুদ্ধে মাথা তোলার সাহস না পায়।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নমস্কার নমস্কার দেখি, রাধা কেমন নয়? হালদার আগে হালদার মশাই কে কে তুমি? আগে আমরা কোনে করি পিতা শ্রীযুক্ত দশরথ করগরি তা দশরথের পুত্র তো গণেশ হয় না বদ্ধম। আগে আমার পিতা সে দশরথ করগরি না হরে কৃষ্ণ। আমি ছোটবেলায় আমার চেহারা নাকি একটু গণেশ ঠাকুরের মতো ছিল, তাই পিতামহ শ্রী কৈলাসপতি গড়গড়ি আমার নাম দেন গণেশ গড়গড়ি। বেশ বেশ। আচ্ছা এবার বলো তো আসলে তোমার আসল পরিচয়টা কি, আর কেনই বা তুমি এখানে এসেছো? আগে আমি একজন ভদ্র তো আগে হ্যাঁ অতি বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম এই আপনার নাকি একজন উপযুক্ত পাত্রীর সন্ধান করছেন। পাত্রী? হ্যাঁ এই যে এই দেখে না হাজিওয়ালা নাকি দুই সন্তানের জন্ম দিয়ে স্বামী পটল তুলেছে। এই দেখেন এই ছবিটা দেখছেন ও বিধবা এর না কাজী তারা এই দুজনেরই ভয়ে 45 পড়ছে আর দুজনকে আপনার সঙ্গে কি মানাবে না। আরে বলো বলে কি আমার জন্য এই বয়সের পাত্রী? হ্যাঁ? আরে বলো বলে কি? খাদিওয়ালাকে বিয়ে করলে দুটো বাচ্চা ঠিক, পিতাকে বিয়ে করলে একটা বাচ্চা ঠিক। হ্যাঁ? আমার ছেলের জন্য তোমাকে পাত্রীর সন্ধান করতে হবে না, আমার ছেলের জন্য পাত্রী খোঁজা হয়ে গেছে। নমস্তে হালদার আরে সেঠজি, এসো এসো এসো। তারপর সেঠজি, ওদিকে ওদিকে খবর কি? बहुत अच्छा खबर साहब, लड़की के हम एकदम साथ साथ लिए आसिए খুব খুব ভালো করেছো, খুব ভালো করেছো। কিন্তু লড়কি কি হবে স্যার? আমি ভাবছি প্রবলের বিয়ে দেব, তাই শেঠজিকে আমি একটা মেয়ের সন্ধান করতে বলেছি। প্রবলের বিয়ে? হ্যাঁ বিয়ে, তবে বিয়েটা হবে অবশ্য নতুন। কি সব ছোটবেলায় তার মা তার কোনো এক বান্ধবীর মেয়েকে পুত্রবধূ করার কথা দিয়েছিল, আর আমি সেই কথা রাখার চেষ্টা করছি মাত্র। আমি শেঠজির হবে প্রলয়ের সক্রিয় মায়ের বান্ধবীর একমাত্র অনাথ কন্যা। আপনি जैसा छुट्टी चाहिए चिलेन वो बिल्कुल ही सही हुई। वो चोरी दिखती फटो गिरा और बॉडी भी एकदम फटो गिरा। बिल्कुल इरादी लड़कियां से কি নামটা শুনলে মনটা কেমন যেন নদীর চলে ওঠে।
প্রলয়ের মাথা মারা যাওয়ার পর মনটা আমার বহুদিন নিরামিষই রয়ে গেছে। ওরে, আরে, সেই জন্যই তো বলছিলাম আমাকে অন্তত একটা সুযোগ দিন। এই খাদিওয়ালা নয়তো এই কালীতলা আপনাকে রোজ আমিষ ভোজন করাবি। আমি বলছিলাম কি প্রলয়ের বিয়ের ব্যাপারে একটু চিন্তা করতে হবে। আর উনি বলছেন নারীদের কি বাংলা না জানলে তো মুশকিলে পড়তে হবে। ওই মেয়েটা বাংলা টাংলা জানে তো? জি স্যার, আরে বাংলা, হিন্দি, উড়িয়া, মারাঠি যা বলিবেন সব শুনাইয়া দেবে। আরে বিএনসি কাউকে বলবি কি ইশারা ঘুরেন। থামাও, কাট করে। সিরিয়া যায়। আরে, দেখার জন্যে মনটা আমার কখন থেকে ছটফট করছে। আরে কই হে? কোথায় পড়াচ্ছে? আমি দেখি কি জানো নাম বলতে তার মিস আলিশা। এই শরীরে আলমারিটা ভালো করে সাজিয়ে এই শরীরে আলমারিটা ভালো করে সাজিয়ে I love you, স্বরলিপিটা এই বুকে পিয়ানো বাজিয়ে দেব। I love you, স্বরলিপিটা এই বুকে পিয়ানো বাজিয়ে দেব। এই শরীরে আলমারিটা ভালো করে সাজিয়ে দেব। এই শরীরে আলমারিটা ভালো করে সাজিয়ে দেব। হরে কৃষ্ণ। আমি আমার প্রলয়ের বিয়ে দেবো। একটা কথা মানলাম মশাই, আপনার ছেলের জন্য আমি পাত্রী দেখে দেবো, কিন্তু এই মেয়েটাকে আমায় দিন। দুঃখের কথা কি বলো, আমার ৬২ বছর বয়সে বহু ভর্তি করেছি, কিন্তু নিজের বিয়ের কথা কখনো মনে আসেনি। আর এই মেয়েটাকে দেখেও আমার যৌবনটা একেবারে টাকুটা। এই মেয়েটাকে আমি বিয়ে করতে চাই মনে মনে। अरे वो एक तो मागे बने ना एकदम इच्छा तुलसी नामे चलिए गए भाग चले अच्छा बाबा तबे তুমি শুনে রাখো সেটি এই মিয়া বিবি যদি রাজি থাকে তো তোমাদের মতো পাজির দল আমাদের কিচ্ছু করতে পারবে না। আসি আসি পারমেশ্বরী।
কোথায় গেল? পাগল একটা। এবার বলুন স্যার, আমার নিয়ে আপনারা কি করবেন? অভিনয় মানে আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে দেব। কিন্তু সাথে তো বললেন আমাকে দিয়ে আপনারা অভিনয়। Yes! অভিনয় আমার ছেলের সঙ্গে তোমার নকল বিয়ে দেব, আর তার সঙ্গে তোমাকে নকল স্ত্রীর অভিনয় করতে হবে। আর রাত্রে রাত্রে শুধু আমার বেডরুমে হবে তোমার ওভার ডিউটি। ওভার ডিউটি। আর এর জন্য তুমি পাবে রোজ রাতে 500 টাকা। Yes! 500। 500 per night. কি আমার প্রস্তাবে রাজি তো? হ্যাঁ স্যার, আমি রাজি। হরে কৃষ্ণ। মন্দির হয়েছে, ছোটাছুটি আর মন্দির হয়েছে। কিন্তু ছোটবাবু সুস্থ হয়ে বাড়ি ফিরবে যখন জানতে পারবে যে বড়দা ফুলসজ্জা রাতে চিরদিনের মতো মৃত্যুর পথে পা দিয়েছে, যখন জানতে পারবে যে তার বাগদত্তা আর তার বৌদি। ও ঈশ্বর, তুমি তাকে অন্ধ করেই পাঠিও ঈশ্বর, তাকে তুমি অন্ধ করেই পাঠিও। প্রতিমা প্রতিমা ডাক্তারদের ভ্রান্ত ধারণাকে পিছনে ফেলে আমি আমি আবার তোদের কাছে ছুটে এসেছি। ছোটা, 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 তুই ফিরে এসেছিস। এমন করে তুই আমার দিকে কি দেখছিস রে হতভাগী? ভাবছি ডাক্তার নামটা মৃত্যুর খাতা থেকে মুছে ফেলেছিল, সে আবির কি সত্যি আবার ফিরে এসেছে? নাকি তার প্রেতাত্ম হয়ে নারে ছোটা, না বলিস না, আমার কাছে বলিস না রে, কারণ তুই তো জানিস না যে তুই আমাদের আর একমাত্র অবলম্বন। দূর পারবে? তোমার লাইটটা বন্ধ করো। নারে ছোট্টা, বর্দা নেই রে, বর্দা নেই। ফুলসজ্জা রাতেই বর্দা। কার ভরসাচারে প্রতিমা? বর্দা রে। আমার আমার অ্যাক্সিডেন্টের কয়েকটা দিনের মধ্যে এত সব ঘটে গেল, আর আমি কিনা ছোট্টা, আমার আমার বৌদি কোথায় রে? মৃত্যুর ওপার থেকে ফিরে এই এই হতভাগা আবির যে তার প্রথম পূজনীয়া বৌদির চরণ স্পর্শ করে নবজীবনের আশীর্বাদ চেয়ে বলবে, আবির, 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 কে? তিনি আমাদের বৌদি। না, আবির, আবির, তুমি 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 আমাদের বৌদি? কি কি ভাগ্য আমার, দেখো আমার আবির, আমার একমাত্র বৌদির মমতাময়ী মুখখানে দেখা দৃষ্টি আমার ভগবান আগে কেড়ে নিয়েছে। আবির, ছোট্টা, আমার আবির, জীবনের এত খুশি এত হাসি কোথায় গেল? আমার জীবনের এত খুশি এত হাসি কোথায় গেল? ফুলের বুকে সেই রনির বাসি আজ কোথায় গেল? আমার জীবনের এত খুশি এত হাসি কোথায় গেল? আবির, আবির, বৌদি, এখন
আছিস ছোট বৌদি? আমি তোমার তোমার চরণ ছুঁয়ে আমি প্রার্থনা করি, এই অন্ধ আমিরকে যেন ভগবান মৃত্যু দেয়। একটিবার তুমি ভালো করে আমাকে দেখো, আমাকে একটিবার তুমি ভালো করে দেখো। আমি কিছুই দেখতে পাচ্ছি না। আর অন্ধকার ছাড়া আমার চোখে আর কিছুই পড়ছে না। আমি কিছুই দেখতে পাচ্ছি না। একবার তুমি আমাকে দেখো, একবার চেনার চেষ্টা করো আবির। আজ আমার সব হারিয়ে গেল রে প্রতিভা। ছোটদা, বাজার শেষ অবলম্বনটুকু আবির। হারিয়ে গেল। অন্ধকার ছাড়া আবির, আমার জীবনে আর কিছুই রইল না প্রতিভা। আমার জীবনে কিছুই রইল না। তোমার কিছু হারিয়ে যায়নি আবির। তোমার পাশে তোমার এই তুফানি আছে আবির। আমি মারা গেছে। বাবা, হ্যাঁ, আমি তোর অ্যাক্সিডেন্টের খবর শুনে সেই দিন রাত্রে তুফানে মারা গেছে। তুমি তুমি ঠিকই বলেছ বাবা। এই যে বেঁচে থাকাতে মৃত্যু যেন অনেক সুখের বাবা। তুমি তুমি মরেও বেঁচে গেলে, আর আমি বেঁচেও মরে গেলাম। তুফানি মরেনি আবির। তোমার বাবা আর আমার দাদার ষড়যন্ত্রে তুফানি আজ একটা প্রবাদ চরিত্র হয়ে বেঁচে আছে আবির। একটা প্রবাদ চরিত্র। আমি তোমায় হাত তুলতে অনুরোধ করছি, তুমি একটু চুপ করো। তুমি কেন চুপ করবো শুনে? আপনাদের এই মিথ্যে নাটকের জন্য আমার এই জীবনটাকে এই বাড়ি থেকে আমি বন্দিনী করে কাটাবো? না গো, না আমি না। তোমার বাবা আর আমার দাদা মিলে জোর করে তোমার দাদার সঙ্গে আমার বিয়ে দিয়েছে। আর তোমার দাদা এই খুবই সুন্দর রাতে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে আমি। তুমি তুমি চুপ করো বৌদি, তুমি চুপ করো। আমি অন্তর দিয়ে অন্ধ হলেও তোমার ওই অন্তর দিয়ে তুমি একবার তোমার এই তুফানিকে বোঝার চেষ্টা করো। তুফানি এখনো যে শুধুমাত্র তোমারই আছে। এসো আমি, তুমি আমার হাত ধরে আমার নতুন করে আমার জীবনে ফিরে এসো। যাবো, ফিরে এসো আমি। আমি নিশ্চয়ই যাব। তুমি ছাড়া আর আমার কি আছে? তাই তো তোমার মতো মমতাময়ী বৌদির চরণ স্পর্শ করে তুমি কাপুরুষ, ভীরু, এত ভীরু তোমার মন। অন্ধ বলে তুমি কি এতই দুর্বল যে তোমার এই তুফানের ভালোবাসাকে তুমি গ্রহণ করে নিতে পারছো না? আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করবো না। তুমি একটু শান্ত হও বৌমা, তুমি একটু শান্ত হও। আমার সাজানো স্বপ্নগুলো কি একটা একটা করে তোমরা সবাই মিলে চুরমার করে দিয়েছো। তাই আমিও তোমাদেরকে বলে যাচ্ছি, এই তোমাকে আমি কোনোদিনও ক্ষমা করবো না। আদেশ চৌধুরী, আপনাকেও কিন্তু আমি কোনোদিনও ক্ষমা করবো না। তোমার প্রতিহিংসার ছুরিটা সর্বপ্রথম আমার বুকে বসিয়ে দাও বৌদি। ছোটা, জানিস জানিস প্রতিমা, ছোটা, আমি আমি ফিরে না এলে বলে ভালো হতো রে। ছোটা। তুই আমায়
আমার তো রাখি বাবাকে আজ তো কেন মিথ্যে বলতে বাধ্য হয়েছি, কিন্তু কেন যে বলেছি সেই কথা কোনো কিছুই না বাবা। মিথ্যে নয় বাবা, মিথ্যে নয়। তুমি ঠিকই বলেছো বাবা। তুফানি সত্যি সত্যি মারা গেছে। আর তোমরা যাকে দেখছো সে তুফানি নয় বাবা, সে তুফানির পিতা। এই আদর্শ চৌধুরী খেলা করে আজ তুমি কত সুন্দর খেলা আপনার খেলা। তোমাকে আমার শত কোটি প্রণাম। বাবা হে ভগবান, বাবা কথা বল স্বপ্না, এবার ফিরে যাও। বাসায় ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। প্লিজ দাদা প্লিজ আর একটু ওই নদীর ঘাটে গিয়ে বসি। নদী তার নিজের খেয়ালে বেঁকে এঁকে বেঁকে চলেছে আর আমি তার দিকে দিকে গাইবো। কুঞ্জি আলোর স্বপ্ন নিয়ে যেন আমার কে ডাকে কতদিন পর স্বপ্না কাজে হাসতে দেখলাম। ও ঈশ্বর, এ হাসিটা ওর মুখে চির অম্লান হয়ে থাকে, চির অম্লান। আমাকে বুঝলি কেন? চাপা ফুল ভূষণ কার হবে? কে কে তুমি? ভ্রমরা। আজকাল দেখছি সারা ভ্রমরকে ফুলের খোঁজ করতে হয় না, ফুলই সারা উড়ে উড়ে ভ্রমরাকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে। আমি তোমার কোন পাপড়িটাই বসবো বাইরে। ভদ্রভাবে কথা বলেই তো। দাদা, এখানে চলে এসো দাদা, এখানে চলে এসো। বাবা, আমি তো সারাক্ষণ তোমাদের দুজনকে তোরা পায়রা ভেবেছিলাম। কি বলে? কি বলে? নমস্কার নমস্কার সৌরী মশাই। লজ্জা দিচ্ছ কেন ভাই? একটু সাইডে কাটো না। আমি ততক্ষণ তোমাকে তোমার মনটাকে দিয়ে
এত দুর্বল ভাবিস না রে জামাই, কখনো ভাবিস না। মনে রাখিস এই নারীর মাঝে লুকিয়ে আছে ত্রিনয়নী শক্তি। যুগে যুগে বহু অসুর অসুর শক্তি এই নারীর হাতে একমাত্র বিনাশ হয়েছে। আর তুই তো সামনে একটা রাস্তার কুত্তা। তারাও কিন্তু একটা জাত আছে মিস্টার। আরে এসব কোনো এসব তোমার পুজোর ফুল আমি একদম যত্ন করে তুলে রেখে দিয়েছি। আর যে সালামের হাতে চড়তে মাটিতে মুখ থুবড়ে পড়ে থাকে সেই সালা কানের কুত্তা। গুরু এই ছোকরে, আমার এই সুন্দর তোমার এই সুন্দর নরম চুল তুলে দেওয়া একটু চাটতে গিয়েছিল বলেই তো বড্ড খুশ করেছিল তার না। এখন এই কালিয়ার কালো ফল আছে তোমার ওই ফলা ফোর্স করতে পারবে তো? শুধু ফোর্স করে আজকে নিজেদের ওই পাশবিক প্রবৃত্তিকে যদি এখনই সংযত করতে না পারিস তাহলে ওকে খবর খেয়ে মরবি। তার আগে ওই ফলার ভেঙে মুছে দেব। খবরদার আর এক পায়ে গেলে কিন্তু বল মারাত্মক হবে। যাও চলে যাও বুঝি। তার সামনে আজ আমি তোকে নিয়ে বানাবো আকাশ থেকে ছিটকে পড়া একটা শব্দ আনিয়ে তোলা। এখানে কবির মতো নারীদের এই ধর্মপশুদের পথ এই সব ফুলের মতো নারীদের দায়িত্ব নিয়ে ন্যামিচারের সরকার ছাড়া থাকতে হয়। আর যেখানে কবির মতো সমাজ বিরোধী চুক্তি খোলা বিপন্ন হয় এই সব মহাপদের স্থল সেখানে বাচ্চের মতো ঠিকরে পড়বে এই জানেন এখন হ্যাঁ আমি হ্যাঁ ও আমার একমাত্র স্বপ্না। আর স্বপ্না এ হলো গিয়ে ডাক্তারবাবু। আর থাক বলুন ওর পরিচয় তো আমি যথাসময়ে দেবো। আমার সম্মান বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটাই হচ্ছে উত্তর একমাত্র লক্ষ্য। এই উল্কা জীবিত থাকতে কেউ কোনো জিনিস আপনার পেশা স্পর্শ করতে পারবে না। থ্যাংক ইউ। একদিন আসুন না আমাদের বাসায়। আপনার মতো রহস্যময় মানুষের সম্পর্কে আমার কিন্তু ভীষণ জানতে ইচ্ছে করছে। দাদা দাদা ওনাকে আমাদের বাসার ঠিকানাতে দিয়ে দাও প্লিজ দাদা, ওনাকে দিয়ে দাও। কোনো ঠিকানা প্রয়োজন হয় না ব্যবসা। কর্তব্যের ঘন্টা বাজলে যথা সময় গিয়ে ছিটে পড়তে। তবুও তোমার একটা ঠিকানার প্রয়োজন উল্কা। আর আমি চাই এটাই হোক তোমার বর্তমান ঠিকানা। অবশ্যই আসবেন কিন্তু আমি কিন্তু আপনার পথেই রইলাম, আপনার পথেই রইলাম। কারণ আপনার অনুরোধকে উপেক্ষা করুন
আপনার ওই দাদা আদেশটা নিয়ে প্রতীক্ষা করতে পারছে না। কারণ উনি যে আমাকে ভগবান, কারণ তুমি তোমাকে পুনর্জীবন দান করে কার সৃষ্টি করেছো। তবে কি ও আমাকে আরে কি হলো গুরু? তুমি আমার জন্য কি করো? না মানে কেন তুমি আমাকে বাবা ছায়ার মতো করে শান্ত হও? তোমার দয়ার মাঝে ছায়া হতে কাজ করে। আর গর্ব হয়ে তোমার শরীরকে রক্ষা করবে। জানো জানি না গুরু, জানি না। শুধু এটুকু জানি, তোমাকে ঘিরে শুরু হয়েছে একটা ভয়ঙ্কর তৎপর। ওই চারিদিক থেকে অসংখ্য বিপদ কেন তোমাকে গ্রাস করার জন্য ছুটে আসছে। কিন্তু না, না গুরু, না। আমি বেঁচে রাখতে কোনো বিপদ না। আমি তোমার সঙ্গে রাখতে দেবো। কিন্তু যদি আমার সঙ্গে অকাল করে না যায়, তাহলে সরকারে না পারলে তোমার আগে আমার ভাইটা তার ভূমিকাতে দিয়ে দেখাবে দাদা। যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণ মনে করাবো পৃথিবীর কাঞ্জাল, তারপর হবো ইতিহাস। আগামী পৃথিবীতে বাস্তব করে যাপন, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। পুরুষের মরণ যোগ্য কোনো সুযোগ নাই। তাহলে হচ্ছে ভগবান নয়। ঈশ্বরের হাত ধরে আর আমার হাত থেকে তোমাকে বাঁচায়। খতম করে দিন বাস। এই সারা সঙ্গে আসছি টাকা ফসকে গেছে। একদম ওদের পিটিয়ে তক্তা বাজে পেরে পুজো দেবো। আরে কি হলো বিষয়? জানান কে কে তুমি? আরে উল্টা উল্টা? হ্যাঁ, আমি আকাশ থেকে ছিটে পড়া একটা তপ্ত আগুনের গোলা। উহু, আকাশ কেউ ধরে ঢুকবে? ওকে দিয়ে যদি আমি আরে কি হলো বিষয়? কোন দিকে তাকিয়ে আপনি আমার সঙ্গে কি দেখছেন? ওটার মধ্যে আপনি কিছু নতুন যুক্ত করছেন। ঢোকেন বিষয় ঢোকেন। ওটার মধ্যে আগুন আছে, আগুন সীমা আগুন। আগুন আমি পুড়িয়ে নিভে দেবো। দিলু, কাইয়া, ভগবান, আমি বলেন তো বেটাকে সবার সামনেই। বাবা গো! গুরু বলে ওর কাছে ক্ষমা চেয়ে নেন। ক্ষমা? যা বলছি তাই কর। আমাকে ক্ষমা করো। আমাকে ক্ষমা করুন। একটা কথা কান খুলে শুনে রাখ। কোনোদিন যদি ওই উল্কার দিকে হাত তুলাস, এই হাত দুটো আমি কেটে নেব। কথাটা মনে রাখ। ঠিক আছে বল। উল্টার উপর আপনার হঠাৎ দরদ এখন তুলে উঠলো কেন মিস্টার? তোমার সাহস আর বাহাদুর আমি মুগ্ধ উল্কা। তাই তোমাকে আমার বিশেষ প্রয়োজন। উল্টার উপর আমি করতে জন্মাই মিস্টার। যতক্ষণ সে বাঁচবে ততক্ষণ সে মাথা উঁচু করে বাঁচবে। মাথা উঁচু করে চলার মতন কাজ আমি তোমায় দেব। মাত্র কয়েকটা মাসের জন্য একটা বিশেষ চরিত্রে অভিনয় করতে পারলে আমি তোমায় মোটা টাকা বকশিশ দেব। অভিনয়? Yes, অভিনয়। আকাশ চৌধুরী নামে এক ব্যক্তির চরিত্রে তোমার হুবহু শুধু ওই ফিল্মকারীরা উড়িয়ে দিলে আকাশ বলে তোমায় কেউ সংগ্রহ করবে না। আরেই তুমি আকাশ ছেড়ে সে বাড়িতে যাবে এবং আবার ডিরেকশন মতো কাজ করবে।
কিন্তু সত্যিকারের আকাশ যদি কোনোদিন ফিরে আসে, ফিরবে না। ওই আকাশকেও ধরিয়ার কোনোদিনও ফিরবে না। কারণ কি বলে? কারণ আমি তাকে নিজের হাতে আর কি বলে? আরে, তাহলে তো কোনো চিন্তাই নেই। হ্যাঁ, কিন্তু স্যার, ওই আকাশ আমার আমি তোমায় সব বলে দেব। আজ থেকে তুমি উল্টাও, তুমি আকাশ, সবাই জানবে। হলো সঞ্চার রাতে বিরুদ্ধে হয়ে যাওয়া আকাশ আবার বাড়ি ফিরে এসেছে। আকাশের চরম কথাবার্তা আমি তোমায় সব শিখিয়ে দেবো। এই আকাশ চৌধুরীর ফ্যামিলি সম্পর্কে তোমায় আমি কিছু গোপন তথ্য দেব। কি হলো? দাঁড়িয়ে রইলে কেন? আমার প্রশ্নের উত্তর দাও। আমার প্রস্তাবে তুমি রাজি কি না? নো, রাজি, বিলকুল রাজি। পারছি না। আর আমি এইভাবে বেঁচে থাকতে পারছি না। আবির যে আমার প্রথম ভালোবাসা। তাই তো আমি আমার ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে ওই আকাশের দেওয়া সিঁড়ি আমি চিরকালের মতো আমার সিঁড়ি থেকে মুছে দিয়েছি। আবিরের রাঙা মন আমার এই মনটাকে সবসময় রাঙিয়ে রাখছে। তাই তো আবির ভাইয়ের মতো, সন্তানের মতো। কি বলে? আমি ঠিকই বলছি বৌমা, বৌদির কাছে যাও তো সন্তানের মতো। তাই বলছি, এবার থেকে তুমি আবিরকে ভুলে দাও। না, আবির আর আমার ভাবনাটা আপনি আমাকে ভাবতে দিন বাবা। আবিরকে আমি এখনো ভালোবাসি। তাই তো আবিরকে নিয়ে আমি আবার আমার নতুন জীবন শুরু করব। আবিরের দেওয়া সিঁদুর আমি আমার এই সিঁথিতে পরবো। আর তাই তো আপনার বড় ছেলের দেওয়া সিঁদুর আমি আমার এই সিঁথি থেকে মুছে ফেলেছি। বৌমা, ওই আকাশকে পরামর্শ করতে না বৌমা, এটা তুমি আমার আকাশ কিসের ওপর লাগে? যে নেই তার কথা চিন্তা করে আমি কোনোদিনও সিঁদুর পরতে পারবো না বাবা। আমি তোমার হাত জোর করে অনুরোধ করছি বৌমা, আকাশে দেওয়া সাদা সিঁদুর তুমি মুছে দিও না। ওই স্বামীর দেওয়া সিঁদুর, স্বামীকে জন্মান্তরের বন্ধন, সেই বন্ধনকে কখনো কোনোদিন ছিন্ন করা যায় না বৌমা, কোনোদিন ছিন্ন করা যায় না। তাই বলছি, নতুন করে শাখা সিঁদুরটা তুমি না, যে সিঁদুর একবার আমি আমার এই সিঁথি থেকে মুছে ফেলেছি সেই সিঁদুর আমি কোনোদিনও পরবো না। আর পরতেই যদি হয় তাহলে সেই সিঁদুর হবে আমার আবিরের দেওয়া না, সিঁদুর। বৌমা, না। আমি জীবিত থাকতে তোমাদের এই মতো সম্পর্কের মাঝে আমি কখনো কলঙ্কের কালি বাঁধতে দেব না। এতে শুধু আদর্শ চৌধুরী সংসারে অসম্মান হবে না, সারা জগৎ এই আদর্শ চৌধুরী উন্নত ছিঁড়ে কিনার তুৎকার ছুঁড়ে মারবে বৌমা, কিনার বাবা, তুৎকার। তুমি একদম কাঁদবে বাবা, একদম কাঁদবে না।
করবো, কেমন করে এই সংসারে হাল ধরবো, আর আর কেমন করে আমি তোর বিয়ে দেবো। তার জন্য কত চিন্তার কি আছে? আমি আপনার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেব। কে তুমি? আগে আমার নাম গণেশ গড়গড়ি। আমি গিয়ে হলাম চাঁদ ঘটক। আপনার বাড়িতে এই বিবাহ যোগ্য মেয়ে আছে বলে আমি ধাক্কালি করতে এলাম। বলুন এবার কেমন পাত্র আমার হাতে কেমন পাত্র আছে গণেশ কসুরি? আগে যেমনটি চাইবেন তেমনটি পাবেন। এই জুতোর দোকানে সাইড মেপে মেপে যেমন জুতো কেনে, তেমনি ধ্বজবর থেকে শুরু করে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম মানেটা অতি সোজা। আরে 5 বার বিয়ে করে বউ দেখেনি কেমন পাত্র আমার হাতে আছে। আগে আছে, কিন্তু সেই সব পাত্রের জন্য আপনাকে কোনো পণ দিতে হবে না। উল্টে আপনার মেয়ে পেয়ে যাবে দামি দামি শাড়ি, ভালো ভালো গহনা, আর তার সঙ্গে 2-4টে বাচ্চা একেবারে ফ্রি। এটা রসিকতা করা জায়গা না। ভালো পাত্রের সন্ধান পেতে বলো, নইলে তুমি যেতে পারো। আসবো মানে আমাকে কি যেমন তেমন ঘটক পেয়েছেন, যেমন যৌতুক ছাড়বেন তেমন পাত্র পাবেন। পাঠুন ডাক্তার 5 লাখ, ইঞ্জিনিয়ার 6 লাখ, তারপরে এইটা কি বুঝতে পারছি না, বেশ পকেট মার, ধাপ্পা মার আছে, অনেক আছে। কি আর বাঁধবো, অত টাকা যৌতুক দেওয়ার মতো সামর্থ্য কি আমার আছে গণেশ কসুরি? তাছাড়া আমি শিক্ষক, মেয়েতে যৌতুক দেওয়া কথাতে আমি মনে প্রাণে ঘৃণা করি। বাবা হয় না, হয় না। এই নিজের পক্ষে 25-30 না দিতে পারলে আপনার মেয়ের বিয়ে হবে না। আর আপনি যদি চান একেবারে বিনা যৌতুকে আপনার মেয়ের বিয়ে হয়ে যাবে, বিনা যৌতুকে বিয়ে করার মতো পাত্র কোথা আছে গণেশ কসুরি? কেন আপনার এই সামনে সত্যি বলতে কি চৌধুরী মশাই, এই আপনার মেয়েকে দেখে না আর ভীষণ পছন্দ হয়েছে। ফিরে যাও।